আজ আমি ক্লাস 8-এর ভূগোল পড়াবো। আমার আলোচ্য বিষয় শিলা। আগের দিনও আমরা শিলা সম্পর্কে পড়েছিলাম, শিলার প্রথম অংশটা পড়েছিলাম। আজ আমরা শিলার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আরেকবার শিলার শ্রেণীবিভাগটা দেখে নেব। শিলার শ্রেণীবিভাগ। শিলাকে মোট 3টে ভাগে ভাগ করা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসল্ট। পাললিক শিলার উদাহরণ হলো চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর। রূপান্তরিত শিলার উদাহরণ হলো গ্রাফাইট, স্লেট। আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো শিলাচক্র বা রক সাইকেল। এই শিলাচক্র আলোচনা করার পূর্বে আমরা আরেকবার জেনে নেব এই যে 3 ধরনের শিলার কথা আমরা বললাম, এই শিলাগুলির সৃষ্টি কিভাবে হচ্ছে। অগ্নুদ্গমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভা রূপে বেরিয়ে আসে অথবা ভূপৃষ্ঠের অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয়শিলা সৃষ্টি করে। এই যে আগ্নেয়শিলা সৃষ্টি হলো তা পরবর্তীকালে নানা রকম প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদির প্রভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। আমরা তাহলে দেখলাম 2 ধরনের শিলা কিভাবে সৃষ্টি হলো, আগ্নেয় শিলা এবং পাললিক শিলা। এই আগ্নেয় শিলা ও পাললিক শিলা, এই 2 ধরনের শিলা প্রচণ্ড চাপ এবং তাপে অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে এক নতুন ধরনের শিলার তৈরি করছে বা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। আবার এই যে 3 ধরনের শিলা আমরা দেখলাম, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, এরা ভূ আন্দোলনের ফলে যদি কোনো কারণে ভূগর্ভে প্রবেশ করে সেখানে আবার প্রচণ্ড তাপে চাপে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা থেকে আবার আগ্নেয় শিলা সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে প্রাকৃতিক শিলা তৈরি করে। তাহলে আমরা যে এই 3 ধরনের শিলার কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা দেখলাম, এবং একটা জিনিস কিন্তু আমাদের খুব স্পষ্ট হলো, 3টে শিলা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড। একজন সৃষ্টি হচ্ছে, তার থেকে আর একটা সৃষ্টি হচ্ছে, তার থেকে আবার আরও একজনের সৃষ্টি হচ্ছে। এবারে আমরা ঠিকভাবে দেখে নেব যে শিলা চক্র কি না। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলা। তাহলে দেখো আমি কি বললাম, যে প্রত্যেকটা শিলা একে অপরের সঙ্গে ভীষণভাবে রিলেটেড, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। একজনের উৎপত্তি থেকে আর একজনের রূপান্তর হচ্ছে এবং সেই রূপান্তরের ফলে আরও একটা নতুন শিলার সৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখে নেব এই যে সাইক্লিকভাবে কিভাবে এই চক্রটা চলছে। আমরা এই সিম্পল একটা সাইকেল দিয়ে বুঝে নিই। এটা হচ্ছে আমাদের ম্যাগমা, যেটা অগ্নুদ্গমের ফলে হয় ভূপৃষ্ঠের বাইরে বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে জমে যাচ্ছে, শীতল হয়ে কঠিন হচ্ছে, হয়ে সেখান থেকে আগ্নেয় শিলায় রূপান্তরিত হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। এই আগ্নেয় শিলা আবার নানা রকম প্রাকৃতিক শক্তির দ্বারা কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হচ্ছে, অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর গর্ভে জমা হচ্ছে, সঞ্চিত হচ্ছে, হয়ে সেখান থেকে তৈরি হচ্ছে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। আবার এই সেডিমেন্টারি রক সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে নতুন একটা শিলার সৃষ্টি হচ্ছে, সেটা রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক।
এই মেটামরফিক রক থেকে আবার ম্যাগমায় পরিণত হচ্ছে, ম্যাগমা থেকে আবার আমাদের ইগনিয়াস রক বা আগ্নেয় শিলার সৃষ্টি হচ্ছে। এটা আরেকটু ভালোভাবে তোমরা বুঝতে পারবে এই চিত্রটার মাধ্যমে। এখানে দেখো এই যে ম্যাগমা কোথা থেকে উৎপত্তি লাভ করছে না ভূগর্ভ থেকে অগ্নুদ্গমের ফলে ম্যাগমা সৃষ্টি হচ্ছে। ম্যাগমা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে সেখান থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হচ্ছে। এই আগ্নেয় শিলার ওপর যখন কোনোভাবে নানা রকম প্রাকৃতিক শক্তির প্রবাহে তোমার সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, প্রভাবে ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে সেটা একদম উৎস থেকে অপসারিত হয়ে নদীগর্ভ সমুদ্রগর্ভে এসে সে সঞ্চিত হচ্ছে এবং সঞ্চিত হয়ে সেখান থেকে কিসে পরিণত হচ্ছে, এই হচ্ছে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। আবার সেডিমেন্টারি রক প্রচন্ড চাপে এবং তাপে সেখান থেকে তৈরি হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। আবার এই যে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা যেটা তৈরি হয়েছিল সেটাও কিন্তু প্রচন্ড চাপে এবং তাপে সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে আমার রূপান্তরিত রক বা রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। আবার সেডিমেন্টারি রক বা পাললিক শিলা থেকেও কিন্তু আমার মেটামরফিক রক রূপান্তরিত হচ্ছে। আবার এই যে মেটামরফিক রক দেখছো সেটারও কিন্তু ইরোশন হচ্ছে বা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, হয়ে সেখান থেকে তৈরি হচ্ছে সেডিমেন্টারি রক। আবার এই যে ইগনিয়াস রক বলো, মেটামরফিক রক বলো বা সেডিমেন্টারি রক বলো, এরা কিন্তু কোনো কারণে যদি আবার অনেক অনেক বছর পরে ভূগর্ভে চলে যাচ্ছে, সেখান থেকে প্রচণ্ড চাপে এবং তাপে এই তিন ধরনের শিলাই কিন্তু আবার গলে গিয়ে ম্যাগমায় পরিণত হচ্ছে। ম্যাগমায় পরিণত হওয়ার পরে সেই ম্যাগমা যখন পৃথিবীর বাইরে আসছে, ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে বাইরে আসছে, এসে সেখান থেকে আগ্নেয় শিলায় পরিণত হচ্ছে। আবার কিন্তু এই চক্র বা এই সাইকেলটা চলতে থাকছে। তাহলে এটাই হলো আমাদের শিলা চক্র। এই যে তিন প্রকার শিলা বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তিত হচ্ছে, এই প্রক্রিয়াটাই হলো আমাদের শিলা চক্র। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভূমিরূপের উপর শিলার প্রভাব। শিলা কি আমরা আগেই জেনেছি যে পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা রয়েছে তাই হলো শিলা। শিলার উপর নির্ভর করে ভূমির প্রকৃতি। এগুলো আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে জেনে নেব। যেরকম আমরা যদি ছোটনাগপুর অঞ্চলের কথা বলি তাহলে সেই অঞ্চল মূলত গ্রানাইট শিলায় গঠিত এবং এই প্রাচীন শিলা গঠিত ভূমিরূপ কিন্তু গোলাকার হয়। দেখো এটা হচ্ছে ছোটনাগপুর অঞ্চল, আর এই অঞ্চল মূলত গ্রানাইট শিলা দিয়ে গঠিত, আর গ্রানাইট শিলা দিয়ে গঠিত অঞ্চল কিন্তু এখানকার ভূমিরূপ মূলত গোলাকার হয়ে থাকে। পরবর্তী যে রূপটা আমরা বলবো সেটা হলো আমাদের ডেকান ট্রাপ। মানে আমরা যদি পঞ্চগনি, মহাবালেশ্বর এইসব অঞ্চলে যাই সেখানে দেখব চ্যাপ্টা মাথা বিশিষ্ট টেবিলের মতন ভূমিরূপ। এই ছবিটা দেখো, এই ওপরটা টেবিল টপ যেরম হয়, টেবিলের ওপর দিকটা যেরম চ্যাপ্টা হয় সেই রকম ভূমিরূপ আমরা দেখতে পাই। এই জায়গাটা দাক্ষিণাত্যের মালভূমির ডেকান ট্র্যাপের অংশ। আর এই অঞ্চল মূলত ব্যাসাল্ট জাতীয় ক্ষারীয় শিলায় গঠিত, আর এখানকার ভূমিরূপ অনেকটা চ্যাপ্টা আকারের হয়ে থাকে। এরপরে আমরা যদি মৌসিনরানের কথা বলি, সেখানে গিয়ে আমরা দেখি মূলত চুনাপাথরের গুহা, চুনাপাথর দিয়ে তৈরি গুহা। এই গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের একরকম দণ্ডের মতন কিছু বিশেষ ধরনের ফরমেশন বা স্ট্রাকচার আমরা দেখতে পাই। এই ছবিটাতে দেখো, এই ওপর থেকে নিচ অবধি দণ্ডের মতন ঝুলতে থাকা কিছু অংশ, এই অংশগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। আর ভূমি থেকেও ঠিক একই রকম ভাবে কিছু ফরমেশন ওপর দিকে উঠে যাচ্ছে, সেটাকে আমরা বলি স্ট্যালাগমাইট। এই ছবিটা দেখো, এখানে দেখা যাচ্ছে এই যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট জুড়ে গিয়ে চুনাপাথরের স্তম্ভের মতন
ফরমেশন আমরা এখানে দেখতে পাই। এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট এই দুটো জুড়ে গিয়ে একটা চুনাপাথরের স্তম্ভের মতন আমরা দেখতে পাই। অপর একটি ভূমিরূপ সেটা হচ্ছে কার্স্ট, আর এটা মূলত দেখা যায় চুনাপাথর যুক্ত অঞ্চলে। এই সকল অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে, এটা তো আমরা আগেই জেনেছি। আর ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে, আর এই ধরনের ভূমিরূপকে বলা হয় কার্স্ট। এবার আমরা কয়েকটি শিলার তুলনামূলক বৈশিষ্ট্য দেখে নেব। গ্রানাইট শিলা। গ্রানাইট শিলার প্রকৃতি হচ্ছে আগ্নেয়, মানে এটা আগ্নেয় শিলা, আর এর ভূমিরূপের বৈশিষ্ট্য হচ্ছে এটা গোলাকার, আর এর রূপান্তরিত যে শিলার রূপ সেটা হলো নিস। দেখো গ্রানাইটের রূপান্তরিত শিলা হলো নিস। পরবর্তী যেগুলো আমরা বলবো ব্যাসল্ট। ব্যাসল্ট একটা শিলা, আগ্নেয় শিলা, আর ব্যাসল্ট হচ্ছে ব্যাসল্টের যে রূপান্তরিত রূপ সেটা হচ্ছে অ্যামফিবোলাইট, আর ব্যাসল্ট দিয়ে যে ধরনের ভূমিরূপ তৈরি হয় সেটা হচ্ছে চ্যাপ্টা প্রকৃতির। বেলে পাথর। বেলে পাথর হচ্ছে পাললিক শিলা, এখানে আমরা দেখতে পাই খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপ। বেলে পাথর দিয়ে তৈরি যে ভূমিরূপ হয় খাড়া ঢাল বিশিষ্ট হয়, আর এর রূপান্তরিত যে শিলা সেটা হচ্ছে কোয়ার্টজাইট। এরপরে চুনা পাথর। চুনা পাথর হলো আর একটি পাললিক শিলা। চুনা পাথর দিয়ে মূলত গুহা সৃষ্টি হয় বা গুহা তৈরি হয়, আর এর রূপান্তরিত রূপ হলো মার্বেল। এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, চুনা পাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ, জলাধর বা বহুতল বাড়ি নির্মাণ করা উচিত নয়, কারণ নদীর জল বা বৃষ্টির জলের সংস্পর্শে চুনা পাথর দ্রবীভূত হয়ে যায়, আর সেই কারণে এই সব অঞ্চলে কিন্তু এই ধরনের নির্মাণ একেবারেই করা উচিত নয়। আর এই ধরনের নির্মাণের জন্য আগ্নেয় শিলা ভীষণভাবে উপযোগী। এবার আমরা দেখে নেব শিলা গঠনকারী খনিজ। আমরা তো আগেই জেনেছি শিলা বিভিন্ন রকম খনিজ দ্বারা গঠিত। আজকে আমরা দেখব বা জানবো যে খনিজ কি না। শিলা মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ। আর এই খনিজের বৈশিষ্ট্যগুলি বলার প্রসঙ্গে প্রথমে বলতে হবে এই খনিজগুলির নিজস্ব আকার আছে, নিজস্ব বর্ণ রয়েছে, নিজস্ব কাঠিন্য রয়েছে, এবং এর গঠন কিন্তু এক একটার এক এক রকম। এই খনিজ আবার এক একটি মৌলিক পদার্থও হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই হিরে, যেটা নাকি কার্বনের রূপভেদ। আবার কিছু খনিজ রয়েছে যেগুলি অনেকগুলি মৌলিক পদার্থ একত্রিতভাবে কোনো যৌগিক পদার্থও হতে পারে, সেটা হলো অর্থোক্লেস ফেলস্পার। এই অর্থোক্লেস ফেলস্পার গোলাপি রঙের, আর এটা যে সকল মৌলিক পদার্থের সাহায্যে গঠিত সেগুলো হলো পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন ইত্যাদি। দেখা গেছে প্রকৃতিতে বেশিরভাগ শিলা গঠনকারী খনিজগুলি হলো সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এই আটটা মৌল দিয়েই কিন্তু সমস্ত খনিজগুলো গঠিত। এবারে আমরা কয়েকটি বিশেষ বিশেষ খনিজ সম্পর্কে জেনে নেব। প্রথম যে খনিজ সম্পর্কে আমরা জানব সেটা হলো কোয়ার্টজ। এই কোয়ার্টজ যে খনিজটা সেটা খুবই কঠিন, মূলত সাদা রঙের হয়ে থাকে এবং ষড়ভুজাকৃতি। এটি কেলাসাকার, আর গ্রানাইট এবং ব্যাসল্ট শিলার মূল উপাদান। কোয়ার্টজ থাকার জন্য এই শিলাগুলো বেশি ক্ষয় প্রতিরোধী, মানে বেশি তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হতে পারে না। এর ব্যবহার হচ্ছে এটি গয়না তৈরিতে ব্যবহৃত হয়, কাঁচ বা পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে খনিজটা সেটা হচ্ছে ফেলস্পার। ফেলস্পার সাদা বা গোলাপি রঙের হয়ে থাকে। আমরা আগের ছবিতে দেখেছি ফেলস্পার, অর্থোক্লেস ফেলস্পার, আর এটা হচ্ছে গ্রানাইট এবং ব্যাসল্টের অন্যতম উদাহরণ।
সাদা রঙের যে আমরা ফেলসপার দেখতে পাই তার নাম হচ্ছে প্লাজিওক্লেস ফেলসপার এটা, আর গোলাপিটার নাম হচ্ছে অর্থোক্লেস ফেলসপার। এই এই যে প্রথম যে সাদা রঙের যেটা বললাম প্লাজিওক্লেস ফেলসপার, এর মূল রাসায়নিক উপাদান হচ্ছে সোডিয়াম। আর গোলাপি রঙের যে অর্থোক্লেস ফেলসপার, যেটা আমরা আগের ছবিটা দেখেছি, তার মূল উপাদান হলো পটাশিয়াম। এর ব্যবহার হচ্ছে এটি প্রধানত সেরামিক শিল্প বা কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। অভ্র, আমাদের পরবর্তী যে খনিজ অভ্র, অভ্র কিন্তু আমাদের খুবই পরিচিত একটি খনিজ। আজকাল যে আমরা নানা রকম গ্লিটার্স কথাটার সঙ্গে আমরা খুব পরিচিত, এই গ্লিটার্সই কিন্তু আসলে অভ্র। এটা চকচকে, মসৃণ এবং পাতলা হয় এবং খুবই ভঙ্গুর প্রকৃতির হয়। অভ্র সাদাটে এবং স্বচ্ছ হয়ে থাকে। সাদা এবং স্বচ্ছ অভ্র যেটা, তার নাম হচ্ছে মাস্কোভাইট। আর যেটা একটি কালো রঙের হয়ে থাকে সেটি হচ্ছে বায়োটাইট জাতীয়। এর উপস্থিতিতেই গ্রানাইট কিন্তু চিকচিক করে। এর ব্যবহার অভ্র তাপ এবং বিদ্যুতের কুপরিবাহী, আর বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমা, সাজ, রং তৈরি ইত্যাদিতে অভ্র ব্যবহৃত হয়। পরের যে খনিজ নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো জিপসাম। এটা বেশ নরম, হালকা হলুদ রঙের খনিজ। আর জিপসাম ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। এর ব্যবহার হচ্ছে এটা সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়, সার তৈরি এবং নির্মাণ কার্য জিপসাম ব্যবহৃত হয়। খনিজের কাঠিন্য পরিমাপের একটি স্কেল আছে, সেই স্কেলটা হলো মো, যার সূচক মাত্রা হচ্ছে 1 থেকে 10। এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক, যার সূচক হলো 1, এবং সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হিরে, যার সূচক হলো 10। প্রকৃতিতে খনিজের প্রভাব আমরা দেখলাম বিভিন্ন ভূমিরূপ নির্ভর করে শিলার ওপর, আবার শিলার গঠন নির্ভর করে খনিজের ওপর। প্রকৃতিতে খনিজের প্রভাব খুবই স্পষ্ট। বিভিন্ন রকম খনিজ, যেরকম লোহা বা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপরিতল বেশ শক্ত ও লাল রঙের হয়ে থাকে। জিপসাম যুক্ত ভূমি নরম, হালকা ও হলুদ রঙের হয়ে থাকে। নরম ক্যালসাইট খনিজ, যেটা আমরা চুনা পাথরে দেখতে পাই, তা কিন্তু যথেষ্ট ক্ষয়প্রবণ। আবার পাললিক শিলা, যে পাললিক শিলা খুবই নরম, সছিদ্র এবং প্রবেশ্য হয়, সেই ধরনের পাললিক শিলা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। অতিরিক্ত খনিজযুক্ত মাটির উর্বরতা কিন্তু খুবই কম, যেমন লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড যুক্ত ল্যাটেরাইট মাটি ইত্যাদি। ফলে এই অতিরিক্ত খনিজযুক্ত মাটি চাষবাসের পক্ষে একদমই ভালো নয়। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল বিভিন্ন খনিজ সম্পদ, যেরকম লোহা, তামা, বক্সাইট, ম্যাগনেসিয়াম, ডলোমাইট, মাইকা প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। সেই কারণে এইসব অঞ্চলে চাষবাস কিন্তু খুব একটা ভালো হয় না। আর ছোটনাগপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা হলো খনিজ সম্পদ উত্তোলন ও খনিজ ভিত্তিক শিল্প। এবারে আমরা দেখে নেব কিভাবে শিলা থেকে মাটি সৃষ্টি হয়। আদি শিলা, যেমন আগ্নেয় শিলা বা পাললিক শিলা ইত্যাদির ওপর শিলাচূর্ণ ও জৈব পদার্থের মিশ্রিত একটা পাতলা আবরণই হলো মাটি, এবং এই মাটির ওপরেই কিন্তু জীবকুলের আবাসস্থল। বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ ইত্যাদি দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে সেগুলো সূক্ষ্ম চূর্ণে পরিণত হচ্ছে, শিলাচূর্ণ রূপে অবস্থান করছে। আর এই সূক্ষ্ম শিলাচূর্ণগুলি হলো রেগোলিথ। এখানে ছবিতে দেখো রেগোলিথ।
পরে এর সঙ্গে এই রেগুলিতের সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশে সেখান থেকে মাটি সৃষ্টি হচ্ছে। মাটির চরিত্র নির্ভর করে তার নিচের পৃষ্ঠ এবং আদিশিলার ওপর। এখানে আমরা তিনটি মাটির ছবি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে লোহিত মৃত্তিকা, এটা হলো লোহিত মৃত্তিকা যেটা গ্রানাইট শিলা থেকে তৈরি হয়েছে। এটি বেলে মাটি যেটা বেলে পাথরের সাহায্যে তৈরি হয়েছে। আর এটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা যেটা ব্যাসল্ট শিলার সাহায্যে তৈরি হয়েছে। এরপরে আমরা দেখে নেব এই যে আমরা এতক্ষণ বিভিন্ন রকম শিলা সম্পর্কে জানলাম, এই শিলাগুলির আমাদের জীবনে তার ব্যবহার কি। আগ্নেয় শিলা, আমরা রেল লাইনের ধারে বিভিন্ন রকম পাথর পড়ে থাকতে দেখি। এই রেল লাইনের ধারের পাথরগুলি হলো আসলে ব্যাসল্ট শিলা। ব্যাসল্ট শিলা কিন্তু এক ধরনের আগ্নেয় শিলা। এছাড়া এই শিলার সাহায্যে নানা রকম ঘর সাজানোর সামগ্রী, ফ্লাওয়ার ভাস ইত্যাদি তৈরি হয়। আবার অপর একটি গ্রানাইট শিলা হচ্ছে আগ্নেয় শিলা হলো গ্রানাইট। তার সাহায্যে মূর্তি তৈরি হয় বা আমাদের কিচেনের যে স্ল্যাব যেগুলো থাকে সেগুলো কিন্তু গ্রানাইটের সাহায্যে তৈরি হয়ে থাকে। পাললিক শিলা যেরকম চুনা পাথর, বেলে পাথর, এগুলির সাহায্যে আগেকার দিনের যে প্রাসাদ তৈরি হতো বেলে পাথরের সাহায্যে বা চুনা পাথরের সাহায্যে নানা রকম মূর্তি তৈরি হয় ইত্যাদি। রূপান্তরিত শিলা যেরকম স্লেট, এর সাহায্যে তো আমরা জানি কি কি তৈরি হতে পারে। ব্ল্যাকবোর্ড তৈরি হচ্ছে বা মার্বেল দিয়ে নানা রকম টেবিল তৈরি হচ্ছে, ঘর সাজানোর জিনিস তৈরি হচ্ছে বা অনেক স্মৃতিসৌধ তৈরি হচ্ছে, কোনো মন্দির তৈরি হয়েছে। এগুলো কিন্তু সবই এই ধরনের শিলার সাহায্যে তৈরি হয়েছে। এতক্ষণ আমরা শিলার বিভিন্ন যে শিলাচক্র বা শিলার আমাদের জীবনের প্রভাব কি আমরা সবই জানলাম। এই অংশটা সম্পর্কে তোমরা ভালো করে পড়বে এবং আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করবে। আমি কয়েকটা আলোচনা করে দিচ্ছি। যেমন ধরো প্রথমটা বলা হচ্ছে শিলাচক্র কাকে বলে, চিত্রসহ বর্ণনা করো। আমি প্রথমে যে শিলাচক্রের ছবিটা দেখিয়েছিলাম সেটা সুন্দর করে আঁকবে এবং ওখানে ইংলিশ টার্মগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু দুটো টার্ম লিখলে তোমাদের জন্যই ভালো। তারপরে যেমন এখানে বলা হয়েছে যে ছোটনাগপুর অঞ্চল প্রধানত কোন ধরনের শিলার সাহায্যে গঠিত, ঠিক আছে, এটাও নিশ্চয়ই পারবে। তারপরে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট এগুলো কি, এগুলো আসলে কি সেগুলো সুন্দর করে লিখবে। যে এটা চুনা পাথরের গুহার মধ্যে আমরা দেখতে পাই। স্ট্যালাকটাইট হচ্ছে একদম ওপর থেকে এক ধরনের স্তম্ভের মতন নামছে এবং স্ট্যালাগমাইট নিচ থেকে আরেক ধরনের স্তম্ভের মতন যেটা উঠছে, যে বিশেষ ধরনের যে ফরমেশন হচ্ছে সেই ব্যাপারগুলো তোমরা খুব ভালো করে বলবে। অর্থোক্লেস ফেলসপার কি কি খনিজের সাহায্যে গঠিত, এগুলো আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটা তোমরা ভালো করে বলবে। রেগোলিথ কি বা ব্যাসল্ট, গ্রানাইট এবং বেলে পাথর থেকে কি কি মৃত্তিকা পাওয়া যায়, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি বারে বারে আলোচনা করে দিয়েছি। তোমরা ভালো করে চ্যাপ্টারটা পড়বে এবং পড়ার পরে এই কোয়েশ্চেনগুলো রেডি করবে।